আপনারা হয়তো দেখছেন যে আমি বিভিন্ন সময়ে দলের প্রোগ্রাম করে কাজ করি। আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না, এলাকা তো দূরের কথা, আমি সেই জেলায় ছেড়ে দিই। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমি আপনাদেরকে একটি মেসেজ দেওয়ার জন্যই এই ভিডিওর বার্তাটা দিচ্ছি। শরীফ ওসমান হাদির ঘটনায় আমরা আবারও নাটকীয় মোড় লক্ষ্য করছি। পরিস্থিতি ভিন্ন দিকে যাচ্ছে। হাদিকে যে মারার পেছনে শুধুমাত্র হাদিকে মারা নয়, আরো ভয়ঙ্কর পরিকল্পনার কথা অনুমান করছি আমরা। আমার কাছে যেটা মনে হয়েছে, আমি আজকে খুব ভাবলাম যে কি কি কারণ থাকতে পারে। আপনারা একটু শুনুন, শেষ পর্যন্ত শুনবেন। হাদিকে মারলে পরে কিন্তু কি কি ঘটবে সেটি খুব ভালো করেই তারা পর্যালোচনা করেছে। তারা টার্গেট করেছে যে কাকে মারলে বিষয়টি খুব আলোচিত হবে, কিন্তু তাদের দলীয় অথবা রাজনৈতিকভাবে তাদের উপর কোনো আচর আসবে না। দেখেন, চিন্তা করে একটু ভাবুন। আমি তো কথাগুলি বলি, অনেক কথা বলি, আপনারা তো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, যে কারণে মাথার মানে কানের একদিক দিয়ে যায় আর দিক দিয়ে বের করে ফেলেন। এবার ভারত থেকে প্রকাশ্যে লাইভে আসলেন শুটার ফয়সাল। কেন সেদিন হাদির মাথায় গুলি করেছিল? প্রিয় দর্শক, হাদি হত্যার বিচার নিয়ে চলছে নানান কারসাজি। প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে প্রথমে অল্প একটু ভিডিও দেখিয়েছি। সম্পূর্ণ ভিডিওগুলা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওগুলা দেখবেন। প্রিয় দর্শক, হাদিকে হত্যাকারী শুটার ফয়সাল ভারতে পালিয়ে গিয়ে কোথায় আশ্রয় নিয়েছে, তাকে কে সাহায্য করেছে সেখানে পালানোর জন্য? প্রিয় দর্শক, সারা বাংলাদেশ এখন সবাই হাদির বিচার চাচ্ছে। কেন হাদির বিচার এখন পর্যন্ত প্রকাশ্যে হচ্ছে না? প্রিয় দর্শক, এবার শুটার ফয়সাল লাইভে এসে যে কথাগুলা বলেছে, সেই কথাগুলা শুনলে দর্শক আপনারা অবাক হয়ে যাবেন। আমি শুটার ফয়সালের সাথে আরো কয়েকটা ভিডিও দেখাচ্ছি হাদি হত্যার বিচার নিয়ে কেন বা কারসাজি চলছে। প্রিয় দর্শক, বেশি কথা না বলে সরাসরি আপনাদেরকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওগুলা দেখাচ্ছি। রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওগুলা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলেন আমরা সম্পূর্ণ ভিডিওগুলো আগে দেখে আসি। তো কথাগুলি খুব গুরুত্ব সহকারে শুনুন। হাদি কোনো দলের প্রতিনিধিত্ব করে না, কিন্তু হাদি বেশ পরিচিত একজন মানুষ। হাদি বিভিন্ন কারণে একটু বিতর্কিত রয়েছে, যে কারণে হাদিকে টার্গেট করা হয়েছে যে হাদিকে মারা হবে, ভীতি সঞ্চার করবে চতুর্দিকে। কিন্তু দলীয়ভাবে কোনো বড় দল ওই তাদের সাথে যে একটা সামনে নির্বাচন থেকে সম্পর্ক তৈরি হওয়ার যে একটা অবস্থা তৈরি হচ্ছে, সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই সম্ভাবনার মধ্যে কোনো ধরনের যাতে আঁচ না পড়ে, এরকম ভাবে একজনকে এবং পরিবেশ পরিস্থিতির অনুযায়ী টাইম টেবিল সবকিছু মিলিয়ে দেখুন, নির্বাচনকে কেন্দ্র করেই এই বড় ধরনের পরিকল্পনার একটি অংশ বিশেষ স্থাপন করা হয়েছে বা বাস্তবায়ন করা হয়েছে। চতুর্দিকে একটা ভীতি সঞ্চারিত হয়েছে। এই ভীতি কি নিয়ে আরো গভীর বিষয় রয়েছে এখানে। জনাব তারেক রহমানকে নিয়ে গত কয়েক সপ্তাহ যাবৎ আপনারা জানেন, জনাব খালেদা জিয়া কি বিদেশে যাবে, তার সন্তানের কাছে যাবে কি যাবে না, এ নিয়ে বহু বিতর্ক তর্ক এবং গবেষণা চলেছে। খালেদা জিয়া রয়ে গেলেন, তার ট্রিটমেন্ট এখানে হচ্ছে, শেষ পর্যন্ত নেওয়া হলো না। তারেক রহমান আসবে, তিনি আসতে পারবেন কি না, তিনি তার একক নিয়ন্ত্রণে নেই, তার আশাটা একদম সঠিক বলেছেন তারেক রহমান। কেন বলেছেন আমি আপনাদেরকে বলি। দেখুন, তারেক রহমান আসলে যে তার জীবন আসলেই নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে এবং এর মধ্যে ডিপ স্টেটও থাকতে পারে, আমি অবাক হব না। এবং বিশেষ করে পার্শ্ববর্তী দেশ যাদের বড় ধরনের পরিকল্পনার বাস্তবায়ন করছে, বাংলাদেশে যারা রয়েছে তাদের প্রতিনিধি, অতীত আওয়ামী লীগের যারা রয়েছে, সবাই আওয়ামী লীগের খারাপ নামে বারবার বলছে, কিন্তু আওয়ামী লীগের যারা রয়েছে, যারা সরাসরি কোটি 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 টাকা প্রতিনিয়ত রাজনীতি করে ইনকাম করতে, তারা পাগল হয়ে গেছে, তাদের সব সম্পদ বেহাত হয়ে গেছে। তারা এখন কিভাবে জীবন দিয়ে হলেও তাদের কিছুটা হলো ক্ষমতার অংশীদার হওয়ার জন্য তারা ব্যাকুল হয়ে আছে। কোনোভাবে ষড়যন্ত্র করে যদি কিছু করতে পারে সেই চেষ্টা করে যাচ্ছে। তো ভীতি সঞ্চার হয়েছে, হাদিকে মেরে বা তাকে রক্তাক্ত করে সে প্রায় মৃত্যুর কাছাকাছি, ফিরে আসবে কিনা জানি না, মেরেই ফেলেছে ধরি আল্লাহ যদি নিয়ে আসেন তাহলে তো সে ভিন্ন কথা। ভীতির সঞ্চার হয়েছে প্রত্যেকটা দলে দলে। এদিকে জনাব তারেক রহমানকে দেশে ফিরে যাতে না আসতে পারে বড় একটি হুমকি দিয়ে দিল হাদিকে মেরে। আর জনাব তারেক রহমান চমৎকার আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন, গতকালকেই তিনি দেশে ফিরবেন এই ঘোষণা দিয়েছেন। আপনারা তো খুব মানে সারফেসগুলি দেখে দেখে বক্তব্য দিয়ে দেন বা মন্তব্য করে ফেলেন। জনাব তারেক রহমান গতকালকে কেন বাংলাদেশে আসবে বলে ঘোষণা দিয়েছেন? যেই জনাব তারেক রহমান প্রথমে তিনি লাইভে এসে হাদিকে মারার ব্যাপারে তিনি সুস্পষ্টভাবে নিন্দা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত বা হামলার সাথে জড়িত তাদেরকে অবশ্যই গ্রেপ্তার করতে হবে। তিনি যথেষ্ট বেদনাদায়ক স্ট্যাটাস দিয়েছেন, কথা বলেছেন। সেই মানুষটি আবার যা গত কয়েক মাসে আমরা অপেক্ষা করছি যে তিনি কবে বাংলাদেশে আসবেন, তিনি কেন আসেন না, বিভিন্ন ধরনের সংসদ, বিভিন্ন ধরনের আমরা কিন্তু কথা বলেছি, সমালোচনা করছি। সেই মানুষটি কিন্তু দেখুন চ্যালেঞ্জ কাকে দিয়েছে। চ্যালেঞ্জ কিন্তু আপনি মনে করবেন না বাংলাদেশকে দিয়েছে, তিনি চ্যালেঞ্জ সেখানে দিয়েছে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। ইয়েস, তারেক রহমান রিয়েলি হি হ্যাজ ডান এ ভেরি গ্রেট জব। তিনি গতকালকে দিয়েছেন সেই হুমকি যে আমি বাংলাদেশে আসছি 25 তারিখ। সবাইকে জানান দিয়েছেন যে হাদিকে নয়, হাদিকে মেরে যদি মনে করে তারেক রহমান দেশে আসবে না এই ভয়ে, তারা বোকার সঙ্গে বাস করছে। তারেক রহমান ঘোষণা যেহেতু দিয়েছেন জিয়াউর রহমানের ছেলে এখান থেকে পিছপা হবেন না, এটা অন্তত পক্ষে সব সাধারণ মানুষ বিশ্বাস করে। আর তারেক রহমানের জীবনকে যে হুমকির মধ্যেও তিনি আসছেন, এরপর কোনো কিছু যদি হয় সেটি সরকার বহন করতে হবে। আর সাধারণ মানুষ সেই জায়গাতে তারেক রহমানের প্রতি আরো বেশি উদার এবং আরো বেশি ভালোবাসার জায়গা তৈরি করেছে। কারণ তিনি এতদিন বলেছেন মুখে, সাধারণ মানুষ বিশ্বাস করেনি। এখন তিনি
একটি ঘটনার মাধ্যমে তার আশার বিষয়টিকে তিনি সাহসিকতার একটি পরিচয় হিসেবে ঘোষণা দিয়েছেন যে যত কিছুই হোক নির্বাচন সময় মতো হতেই হবে। এই নির্বাচনকে বাস্তবায়নের জন্য তিনি প্রয়োজনে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেও তিনি দেশে আসবেন। এর মানে হলো গণতন্ত্রকে ফেরানোর জন্য, গণতন্ত্রের মানেই নির্বাচনের মাধ্যমে তিনি তার নতুন অধ্যায় শুরু করতে চাচ্ছেন এবং যাতে কোনোভাবে কোনো ষড়যন্ত্র নির্বাচনকে বানচাল করতে না পারে। এবং তিনি দেশে আসলে জনগণের জন্য, এই দেশের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। এই হাদির এত বড় ঘটনার পরেও সেটিও তিনি জানান দিয়েছেন গতকালকে। তিনি পারতেন কিন্তু 2 দিন পরে দিতে, কিন্তু আমরা সাধারণ মানুষ সেটি আসলে বুঝতে পারছি না তিনি কেন বলেছেন। কারণ যারা হাদিকে মেরে তাকে বোঝানোর চেষ্টা করেন, মানে একটা কথা আছে না, ঝি মেরে বউকে বোঝানো, তারেক রহমান তিনিও উত্তর দিয়ে দিয়েছেন যে আমাকে হুমকি দেওয়া এত সহজ নয়। থ্যাংক ইউ সো মাচ। আমরা আশা করি আমাদের হাদি ফিরে আসবে। হাদির জীবনের বিনিময়ে গণতন্ত্র, আমরা অবশ্যই গণতন্ত্র ফিরে গণতন্ত্রের জন্য তো অনেক 1,500 মানুষ প্রাণ দিয়েছে, সেখানে হাদির জীবন যুক্ত হোক এটা চাই না। তবে হাদি যে গণতন্ত্র আনয়নের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাচ্ছেন, অবশ্যই এটিকে মানতে হবে আমাদের। আর সেই লড়াইয়ে যুক্ত হলেন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান বুঝতে পেরেছেন যে এদেশে গণতন্ত্র পুনরুত্থান বা পুনরুদ্ধারে বড় ধরনের ষড়যন্ত্র চলমান, কোনোভাবেই সেই ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া যাবে না বা হতে দেওয়া হবে না, যে কারণে তিনি নতুন করে স্টেপ নিয়েছেন। জনাব তারেক রহমান, আমি জানি না আপনি আমার ভিডিও দেখার তো কথা, আপনার দলের লোকজন তো যত খুবই অন্ধের মতো, যতক্ষণ পর্যন্ত তার নিজের পক্ষের কোনো কথা না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো কথা বিশ্বাস করে না। আমি আরেকটা কথা বলে রাখছি, হাদির যে খুনি, যাকে এখন পর্যন্ত হিসেবে ধরা হয়েছে, সেই খুনির যতটুকু শুনেছি, সেই খুনি এর আগেও একবার র্যাব তাকে ধরেছিল। তাকে ছেড়েছে কে? আপনার দলের সমর্থিত যেসব আইনজীবীরা রয়েছেন তাদের মধ্যে অনেকেই রয়েছে, সবাই নয়, অনেকে রয়েছে যারা টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে। আপনি দেখুন বিভিন্ন জেলার পিপি, ইনক্লুডিং কুমিল্লা জেলার পিপি, আমাদের কাছে বহু খবর আছে, যত অপরাধীদেরকে ধরা হয়েছে সবাইকে ছাড় দিয়ে দেওয়া হয়েছে। সবার নামে বিভিন্ন জেলার যে স্পিকার রয়েছে, পুলিশের যারা দায়িত্ব রয়েছে, তারা সবাই সামান্য, মানে ভয়ঙ্কর অপরাধীকে ধরে ধরে সামান্য ধারা দিয়ে টাকার বিনিময়ে এরপর কোর্টে পাঠায়, কোর্ট থেকে সহজে জামিন দিয়ে দেয়। কোর্টের বিচারক কিছু করেন না। আপনি যখন ধারা থাকবে চুরির ধারা, সেটা আপনি ডাকাতির ধারা, খুনের ধারা দিতে পারেন না। আর খুনের অপরাধের বিচার যেভাবে হয়, চুরির বিচার যেভাবে করতে পারেন না একজন বিচারক তো সেই সীমিত মানে লিমিটেশন আছে। বিচারক বাধ্য হয়ে গেছে তাকে জামিন দিতে হচ্ছে। এই যে উকিল আর পুলিশদের কারসাজিতে সকল অপরাধী, আওয়ামী লীগ বলতে তো অপরাধী নয়, আওয়ামী লীগের মধ্যে যারা 24-এর মধ্যে অপরাধ করেছে তাদেরকে দেখা যাচ্ছে ধরে সাধারণ মানুষ ধরে বা সাধারণ পুলিশরা ধরে বিভিন্ন খবরের মাধ্যমে তাদেরকে পুলিশ ধরিয়ে দেওয়া হচ্ছে। এরপর সামান্য হালকা একটা ধারা দিয়ে জেলে পাঠিয়ে সেই জেলখানা থেকে বের করার জন্য যে ভূমিকা রেখেছে, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করেছে আপনার দলের এবং জামাত ইসলামের কিছু আইনজীবীরা। এই আইনজীবীরা কি চায়? এই আইনজীবীরা, এই যে ছেলেটা এখন হাদিকে মারলো, তার তো প্রিভিয়াস একটা স্টোরি রয়েছে, সেটা জেলে ছিল, তাকে কি বের করেছে? এবং একটা কথা মনে রাখবেন, বর্তমানে এই আইনজীবীর নামে যারা আপনার দলের বিভিন্ন প্রভাবশালী আইনজীবীরা, যত বড় প্রভাবশালী তত বেশি টাকা নেয়। আপনি আপনার দলের বা কেউ একটু অসহায় মানুষ যাক, জীবনে তারা সহায়তা করবে না, তাদের টাইমে তারা এখন লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার পেছনে দৌড়াচ্ছে। তাহলে কি লাভ হলো? আপনি আপনার শত্রুদেরকে তারাই জিয়ে রাখছে, আপনাকে যারা মারতে চাচ্ছে তারা দেখা যাচ্ছে যে নিজেদেরকে আবার সংগঠিত করবার জন্য যে যারা সুযোগ দিচ্ছে, তারা এই আইনজীবী অপরাধী, যারা সব আইনজীবী নয়, যেসব আইনজীবীর গায়ে লাগবে তারাই হলো বড় অপরাধী। আমার এই কথার পর যেসব আইনজীবীদের মনে হবে যে আমি তাদেরকে খারাপ করেছি বা তারাই হলো অপরাধী, কারণ এই আইনজীবীদের কোনো আত্মীয় স্বজন মারা যায়নি, এই আইনজীবীরা তেমন নির্যাতিত হয়নি, তারা আইনজীবী হিসেবে রাজনীতি করেছে, ওই আওয়ামী আইনজীবীর সাথে করেছে, মিলেমিশে কাজ করেছে। রাস্তাঘাটে আপনার দলের সাধারণ নেতাকর্মীরা মার খেয়েছে, নির্যাতিত হয়েছে, জেলে ছিল। সুতরাং এই আইনজীবীদেরকে আপনি ঠিক করুন, না হলে চোর বাটপার খুনিরা কখনোই আর বিচার পাবেন, মানে তাদের বিচারের সম্মুখীন করতে পারবে না, তারা আবার বেরিয়ে যাবে আপনার এই অসৎ আইনজীবীদের কারণে। আজকে বলে একটা সামনে দিকে নাম সহকারে বলবো, একদম নাম সহকারে বলবো, কোটি কোটি বর্তমান সরকার কোটি কোটি টাকা খেয়ে পিপি নিয়োগ দিয়েছে। তো এই পিপিকে বসে থাকবে? যে পিপি 50 লাখ বা 2 কোটি 5 কোটি টাকা দিয়ে যে পিপিগিরি পায়, সে কি হাতে তাই হবে? সে তো টাকার জন্য বড় বড় অপরাধীদেরকে সে ছাড় দিবেই। এই সরকারের যারা পিপি নিয়োগকারী ছিল, আসিফ নজরুল থেকে শুরু করে যারা পিপি নিয়োগ দিয়েছে, এরা তো আমরা জানি কত কোটি কোটি টাকার বিনিময়ে পিপি নিয়োগ দিয়েছে। এরা অপরাধীকে ছেড়ে দিচ্ছে, আর সেই অপরাধীরা বেরিয়ে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে আপনার জীবনকে হুমকির মুখে ফেলছে, এই হলো উদাহরণ। সামনে আরো বড় ধরনের ঘটনার অপেক্ষা করুন। প্লিজ বি কেয়ারফুল। জনাব তারেক রহমান, আপনার জীবনের জন্য আপনি শক্ত সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে অবশ্যই আসতে হবে, আপনাকে সাধারণ মানুষ আপনাকে নিরাপত্তা দিবে এবং নির্বাচন সময় মতো হতেই হবে। এই সরকারের হাতে থাকা মানে হলো অনিরাপদ দেশ। তবে আপনি কতটুকু পারবেন সে নিয়ে প্রশ্ন রয়ে গেছে, কারণ আপনার দলেই রয়েছে সব অ্যানালগ পাবলিক যারা ডিজিটাল এই দুনিয়াকে সামলাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। কতটুকু পারবে এ নিয়ে আমরা প্রথমে যে সন্দেহ সংশয় করেছিলাম এগুলো কিচ্ছু না, আস্তে আস্তে সামনে আসে। ইউনূস সরকার এবার নড়ে চড়ে বসেছে, আসল জায়গায় হাত দিচ্ছে, আসল জায়গায় ইঙ্গিত দিচ্ছে। অ্যাজিব সেনাপ্রধান এবং ইউনূস সরকারের মধ্যে বিরাট ফাড়াফাড়ি লেগে গেছে। এতদিনে আপনারা শুনতেন যে শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগ, শুটার ভারতে পালিয়েছে। না, সরকার এখন ফিল করছে, আমি আসছি ডিটেলস, এটা ডিজিএফআইড কাজ এবং তার সাথে ওয়াকার জড়িত থাকতে পারে। এবং
ভারতে পালিয়ে গেছে এই ন্যারেটিভ ওয়াকার বাহিনী ডিজিএফআই বাজারে প্রচার করেছে, জনগণের দৃষ্টি ভিন্ন দিকে ফেরাতে চেষ্টা করেছে, এবং দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ নাটক। এটা সামনে আসছে। দর্শক দেখেন, হিসাব মিলিয়ে দিই। এর মানে কি, ওই পিনাকি যেটা বলেছে ওইটাই, এটা নিছক জাস্ট পুরোপুরি অ্যাবসলিউটলি আওয়ামী লীগের প্ল্যান ওসমান আদিকে হত্যা করা, নট নেসেসারিলি দ্যাট। এটা ডিজিএফআই ওয়াকার বাহিনী করতে পারে। এবং ভিপি নুরের উপর হামলাটা দেখেন কি রহস্যজনক। ভিপি নুরের উপর ক্যামেরার সামনে হামলা হলো, তারা তো আর পালিয়ে যায়নি। কারা হামলা করেছে, কে কতটুকু আঘাত করেছে, কার আঘাতে কত পার্সেন্ট রক্ত ঝরেছে, এটা আইডেন্টিফাইড, কিন্তু কোনো বিচার নাই। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, সব একদম ধামাচাপা। মানে কি, এটা সরাসরি ডিজিএফআই পরিকল্পিতভাবে করেছে, এবং ভিপি নুরকে মেরে পার পেয়েছে বলেই ওসমান হাদিকে, অর্থাৎ আওয়ামী লীগকে এখানে ব্যবহার করেছে। আওয়ামী লীগ তো ব্যবহার করতে রাজি হবেই, ভারত এখানে আছে, কিন্তু আসলে একদম বেসিক পরিকল্পনাকারী কুড বি ডিজিএফআই। ইউনূস সরকার হয়তো বা জানেন, যার ফলে শরীফ ওসমান হাদির জানা যায় যে ভাষণ দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি বিচার করবেনই, একটা নিকট সবাইকে ধরা হবে, এরকম কোনো দৃঢ় ঘোষণা দিতে পারেন নাই। তখনই সন্দেহ হয়েছে যে এমন কোন শক্তি ঘটনা ঘটিয়েছে যার কাছে হয়তোবা ইউনূস সরকার অসহায়। এখন যে ঘটনা ঘটেছে, ইনকিলাব মঞ্চ তো আঙ্গুল বাঁকা করেছে, পুরো জাতি ইনকিলাব মঞ্চের সাথে আছে। তারা প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, তারপর আরেকটু বাড়িয়ে দিয়েছে যে জবাব দিতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে চিহ্নিত করতে হবে, খোদা বক্সকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে জবাব দিতে হবে। জবাব না দিতে পারলে তাদের পদত্যাগ করতে হবে। তো বাধ্য হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে আয়োজন করেছিল, কিন্তু সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা উপস্থিত ছিলেন না। এটা থেকে স্পষ্ট যে একটা প্রক্রিয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা হয়তো পদত্যাগ করতে পারেন, অথবা মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে দিতে পারেন। হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে একদম উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া, হতে পারে জাস্ট দপ্তর পাল্টানো, স্বরাষ্ট্র উপদেষ্টা পদটা অন্য কাউকে দেওয়া, এটাও হতে পারে। তবে নতুন কাউকে উপদেষ্টা পরিষদে নিয়োগ দেওয়ার সম্ভাবনা কম। পুরনো যারা আছে তাদের মধ্যেই দায়িত্ব বন্টন করে দেওয়া হতে পারে, যারা জাতীয় উপদেষ্টা, দ্যাট কুড বি। কারণ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য বা স্বরাষ্ট্র উপদেষ্টা যে মুভমেন্ট, তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা এই পদে থাকতে পারবেন বলে মনে হচ্ছে না। তো এখন এই সংবাদ সম্মেলনে অতিরিক্ত আইজিপি একটা কথা বলেছে, খন্দকার রফিকুল ইসলাম। তার দাঁড়িয়ে আছে, অবশ্য বিএনপি বা ভারতের দালালেরা কারো দাঁড়িয়ে দেখলেই তাকে জামাত সন্দেহ করে। আরো বেশ কয়েকজন ডিএজি আমি চিনি ব্যক্তিগতভাবে, ভালো সম্পর্ক, অত্যন্ত পেশাদার লোক। একজন ডিএজির কথা আমি বলি, অত্যন্ত পেশাদার লোক, আমাকে পছন্দ করেন, আমি তাকে পছন্দ করি। তা আমি তাকে একটা কাজে ফোন দিয়েছি, তা তিনি বললেন যে কাজটা আমি করে দিতে পারি, কিন্তু আপনি আমার মহব্বতের লোক, এই কারণে আমি কাজটা করবো না। কেন করবো না? যে তাহলে আমার পেশাদারিত্বের সাথে এটা একটু কন্ট্রাডিক্টরি হয়, যে আমাকে তুমি তুমি বলে যে তুমি আমার কাছের লোক, এই কারণে মনে হয় আমি কাজটা করে দিচ্ছি, অথচ কাজটা বৈধ, কারো রেকমেন্ডেশনে আমি কোনো কাজ করবো না, আমি সম্পূর্ণ পেশাদারিত্বের সাথে কাজ করবো। এবার এতটা সব, আমি স্যালুট জানিয়েছি যে ভাই আপনাকে স্যালুট, আমার কাজ দরকার নেই। এরকম নির্দলীয় নন পার্টিশন, হ্যাঁ তার দাঁড়িয়ে আছে, নামাজ পড়েন, নামাজিদের প্রতি তার একটা ভালো লাগা আছে, কিন্তু পেশাদারিত্বের জায়গায় কোনো নামাজি বেনামাজি তিনি আলাদা ডিস্টিংগুইশ করেন, এবং কার কথা শুনবেন না, তিনি তার মতো করে কাজ করবেন সততার সাথে। এই লোকগুলোকে জামাত ত্যাগ দিয়ে সেখান থেকে সরিয়ে দিয়েছে। এখন এই যে খন্দকার রফিকুল ইসলাম, আমার তার সাথে কোনো পরিচয় নেই, তবে তার দাঁড়িয়ে আছে, ভালো লেগেছে। দাঁড়িয়ে থাকলে আপনি ধরে নেন বিএনপি মন্ত্রীরা তাকে জামাত ত্যাগ দেয়। তিনি বলছেন শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে, এখনো সবশেষ অবস্থা নিশ্চিত নয়, বিভিন্নভাবে গোয়েন্দারা কাজ করে যাচ্ছে। এর মানে ভারতে পালিয়ে যাওয়া এটা কারা করেছে, এটা স্পষ্ট হয়ে গেছে দিবালোকে নেয়, এটা ডিজিএফআই প্রচার করেছে জুলকারনাইন সাহেরের মাধ্যমে, ডিজিএফআই এজেন্টের মাধ্যমে। জুলকারনাইন সাহের কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট না, তিনি ডিজিএফআই একজন এজেন্ট, ডিজিএফআই যা বলে ওইটা পাবলিশ করে দেন। তার প্রত্যেকটা কর্মকাণ্ডের মাধ্যমে এটা স্পষ্ট হয়েছে, ওটা কোনো সাংবাদিকতা কোনো ইনভেস্টিগেশনের মধ্যে পড়ে না, একদম ডিজিএফআই যা বলে ওইটা কপি করে দেন। ডিজিএফআই হাতে যে সব ভিডিও আছে ওইগুলো সব জুলকারনাইন সাহেরের কাছে আছে, এটা স্পষ্ট। ডিজিএফআই আটক করে যাদের ফোন থেকে যা নিয়েছে সব সাহেরের কাছে আছে। এই সাহেরের মাধ্যমে ডিজিএফআই প্রচার করিয়েছে যে খুনি পালিয়ে গেছে, অথচ বাংলাদেশ সরকার বা সরকারের কোনো বাহিনী, কোন ইন্টেলিজেন্স কেউ নাকি জানে না, কিন্তু ও আকারে পদবালক জানে। এটার অর্থ কি, এটার মিনিং কি? এটা থেকে বোঝা যায় দর্শক যে ডিজিএফআই নাটক সাজিয়েছে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে। এর মানে এর সাথে ডিজিএফআই কোনো না কোনো ভাবে সম্পৃক্ততা থেকে থাকতে পারে। আর ইউনূস সরকার এতদিন এটা বলেনি, এখন বলছে, যেটা নাটক হতে পারে। এখন এইটা আবার ডিজিএফআই টের পেয়েছে যে না, যদি আসলে ভারতে না যেয়ে থাকে, এবং আমি আরেকটা আলোচনা করেছি যে এটা একটা সুখবর যে ভারতে থাকলেও জাতিসংঘ বা সবাই যেরকম সোচ্চার হয়েছে, ওই শুটারকে ফেরত আনার একটা সম্ভাবনা আছে, অথবা শুটারকে যেভাবে দেশের মধ্যে থাকলেও গ্রেপ্তার করা হতে পারে। এবং মহারাষ্ট্রে অমুক্ত এইসব নাটকও তারা সাজিয়েছে। সেই জায়গায় দর্শক
তারা এখন মানে বুঝতে পারছে যে ডিজিএফআই নাটক এইসব এগুলো সব সরকার টের পেয়েছে, এইসব নাটকের সরকার কনভিন্স না, সরকার এটা বিচার করবেই, হয়তো বাধ্য হবে ইউনূস সরকার বিচার করতে। এই কারণে তারা বলছে যে অপরাধী ভারতে গেছে, কিন্তু তাকে ভারত পুশব্যাক করতে পারে, এর মানে বাংলাদেশের হাতে ঠেলে দিতে পারে, তারপর গ্রেপ্তার করে সরকার বলবে যে অমুক জায়গা থেকে গ্রেপ্তার করেছি। এই কথাগুলো বলছে। এর মানে পুরো নাটকীয় বর। আপনারা হয়তো শীঘ্রই দেখবেন যে বাংলাদেশের কোনো জায়গা থেকে সেই শুটার গ্রেপ্তার, এবং ভারত থাকলেও সেখান থেকে ভারত ধরে আনুষ্ঠানিকভাবে হোক অথবা অনানুষ্ঠানিকভাবে হোক পুশব্যাক করে, আনুষ্ঠানিকভাবে মানে তারা গ্রেপ্তার করে এক্সট্রাডিশন ট্রিটির আন্ডারে ফেরত দেওয়া। এটা একটা প্রসিডিউর আছে, টাইম লাইন। আর দ্রুত রাতে রাতে যেরকম শেখ মুজিবের এক হত্যাকারীকে ফেরত দিয়েছিল, ভারত ফেরত দিয়েছে গোপনে, প্রসিডিউরাল কোনো ছাড়া। আর তারা বলছে যে অমুক গাবতলী এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে কিছু না, গাবতলী এলাকায় সে জীবনও আসেনি, ওটা ভারত তাকে পাঠিয়েছে, নাটক সাজিয়েছে। তো যেভাবে হোক না কেন এটা আপনারা দেখতে পারেন। এর মানে তাহলে ইউনূস সরকার ভিতরে ভিতরে টের পেয়েছে বা বিশ্বাস করতে শুরু করেছে, যেহেতু বলেছে যে ভারত জবাবে এগুলো নাটক। আমার যে সকল সহকর্মী সহযোদ্ধা বাইরে আছেন সক্রিয়, যারা দলের জন্য সক্রিয় কাজ করছেন, যারা রাজপথে কাজ করছেন, অনলাইনে কাজ করছেন, আমি সবাইকে সতর্ক করার জন্য আমি এই ভিডিও বার্তাটা দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা কিছুদিন নিজের প্রাইভেসি নিয়ে রাখবেন, সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে থাকতে চেষ্টা করবেন। কারণ এই অবৈধ দখলদার ইউনূস অবৈধভাবে সে গণগ্রেপ্তার করার জন্য তার প্রশাসনকে নির্দেশনা দিয়েছে, যার কারণে সে আমাদের আওয়ামী লীগের যারা সক্রিয় নেতাকর্মী আছে তাদের উপরে সে অপারেশন করবে, আমাদেরকে গ্রেপ্তার করার জন্য তারা পায়তারা করছে। তো সেজন্য আমি আপনাদের সকলকেই বিনীত অনুরোধ করবো, আপনারা সবাই কিছুদিন, সামান্য কয়েকদিন আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন। কিন্তু আমাদের কাজ বন্ধ করলে হবে না, অবশ্যই আমরা সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে আমরা থাকবো। আপনারা হয়তো দেখছেন যে আমি বিভিন্ন সময় দলের প্রোগ্রাম করে কাজ করি। আমি যখন যে কাজটা করি আমি কিন্তু সেই এলাকা থাকি না, এলাকা তো দূরের কথা, আমি সেই জেলায় ছেড়ে দিই, আমি অনেক দূরে চলে আসি। অতএব আমি কথাটা কেন বললাম, আপনাদের বোঝার জন্য, আপনাদের প্রাইভেসি আপনারা যেন ভালোভাবে নিতে পারেন, সেজন্য আমি আপনাদেরকে কথাটা বললাম। কারণ আমরা তৃণমূল যারা সবাই হচ্ছেন, এই দুঃসময় যারা তৃণমূলের কাজ করছেন, আমার সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, আপনারা হচ্ছেন আমার কলিজার টুকরা ভাই। যারা এই দুঃসময় দলের জন্য কাজ করছেন, তারা যদি আমাকে গালিও দেন, আমার সাথে শত্রুতাও করেন, তারপরও আমি বলবো আপনারা আমার কলিজার টুকরা ভাই। কারণ এই দুঃসময় যারা দলের জন্য কাজ করছেন, আমার নেত্রীকে ভালোবাসছেন, নেত্রীর মঙ্গলের জন্য কাজ করছেন, তারাই হচ্ছেন আমার কলিজার টুকরা ভাই। সেই জন্য আমার নিজের দায়িত্ব থেকে আমি আপনাদেরকে সতর্ক করলাম, আপনারা সবাই একটু সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে থাকবেন। যারা অনলাইনে থাকেন, ফেসবুকে আমরা যারা লেখালেখি করি, আপনারা অবশ্যই ফেসবুক থেকে এবং আপনাদের মোবাইলের যে লোকেশন আছে লোকেশন অফ করে রাখবেন। এবং গুগল ক্রোম এই ব্রাউজ, অর্থাৎ অনেকে কিন্তু একাধিক ব্রাউজার ইউজ করেন, আপনারা যে সকল ব্রাউজারগুলো আছে এগুলোর লোকেশন অফ করে রাখবেন। আর মোবাইলের সেটিং অপশনে গিয়ে অ্যাবাউটে গিয়ে আপনারা যার যার ইমেল এবং অনেক সময় ভেরিফিকেশন নাম্বারের জন্য কিন্তু একটা নাম্বার দেওয়া হয়, মোবাইল নাম্বার, আপনারা সেই মোবাইল নাম্বার হাইড করে রাখবেন। এবং যার যার ইমেল, অর্থাৎ ফেসবুকের যে ইমেল আছে, ইমেলটা আপনারা হাইড করে রাখবেন এবং লোকেশন অফ করে রাখবেন। ফেসবুকে লোকেশন অফ করার জন্য আপনারা ফেসবুক অ্যাপসে চাপ দিয়ে ধরে রাখবেন, তারপরে দেখবেন অ্যাপ ইনফো বা অ্যাপ ইনফরমেশন নামে একটা অপশন আসবে। সেখানে ঢুকার পরে আপনারা পারমিশন নামে একটা অপশন থাকবে, পারমিশনে যাবেন। সেখানে দেখবেন যে অনেকগুলো অ্যালাউ করা থাকে, সেখানে যদি লোকেশন অ্যালাউ করা থাকে আপনারা সেটা ডন্ট অ্যালাউ অথবা ডিনে লেখা থাকবে, আপনারা সেটা করে দিবেন। তাহলে মোটামুটি একটু সেফ থাকবেন, ট্রেকিং করতে পারবে না। তারপর আপনারা সর্বোচ্চ প্রাইভেসি নিয়ে থাকবেন। কিছুদিন আমাদের একটু প্রাইভেসি নিয়ে থাকতে হবে, কারণ এই দখলদার অবৈধ ইউনূস সে তার অবৈধ প্রশাসন দিয়ে অবৈধভাবে আমাদের সক্রিয় নেতাকর্মী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য নির্দেশনা দিয়েছে। প্রিয় দর্শক, এই যে ভিডিওগুলা দেখেছেন, শুটার ফয়সালের কথাগুলা শুনেছেন, আরও যাদের ভিডিওগুলা দেখিয়েছি, সম্পূর্ণ কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই শুটার ফয়সালের কি আদৌ বিচার হবে কিনা সেটাও দর্শক আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।